আমরা গত ক্লাসে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা শিখছিলাম। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করছি, এটা বিষয়টা আরেকবার আমরা দেখি। এ আর বি দুটো বিন্দু আর এ বি হচ্ছে একটা রেখাংশ। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন পি একটা বিন্দু, এখন পি যদি মধ্যবিন্দু হয়, পি এখানে কি মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? পি বিন্দুর স্থানাঙ্ক হবে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x স্থানাঙ্কের সমষ্টি, x স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2, y স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। যদি পি মধ্যবিন্দু হয় সেক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এটা। এখন আমরা এই ধারণাটা ব্যবহার করে কোনো ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব। কি নির্ণয় করব? কোনো ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দু এবং মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র ব্যবহার করে। যেমন এ বি সি, এবিসি একটা ত্রিভুজ। এ স্থানাঙ্ক, এটা হলো বি এর স্থানাঙ্ক এবং এটা হচ্ছে সি এর স্থানাঙ্ক। তাহলে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। এখানে এ বি এবং সি তিনটা শীর্ষবিন্দু যাদের স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এ বি এর মধ্যবিন্দু পি, বি সি এর মধ্যবিন্দু কিউ এবং এসি এর মধ্যবিন্দু আর। পি কিউ আর কি? এ বি সি ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু। আমাদের এখন বলা হলো যে পি কিউ আর এই বিন্দু তিনটির স্থানাঙ্ক নির্ণয় করতে। এখন আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা ধরে নেই মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা ধরে নিলাম পি বিন্দুর স্থানাঙ্ক। তারপরে কিউ বিন্দুর স্থানাঙ্ক এটা, আর আর বিন্দুর স্থানাঙ্ক। এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, আমরা এটা ধরে নিলাম। এখন চিত্রে আমরা এটা উল্লেখ করি। এখন এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। সেটা খুব সহজেই নির্ণয় করা যাবে। যেমন পি বিন্দুর স্থানাঙ্ক এটা হবে, এইটাই হবে পি বিন্দুর স্থানাঙ্ক x1 এর মান আর y1 এর মান। তাহলে এইভাবে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক x স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2, y স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2। এখন তাহলে বলতে পারতেছি এটাই হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে y2। অনুরূপভাবে আর বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করতে পারবো। আর
বিন্দুর স্থানাঙ্ক। আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এ আর সি এর মধ্যবিন্দু আর, এক্স স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2, ওয়াই স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2, যেটা কিনা এটা x3 y3 সমান। এটা তো আমরা খুব সহজে বের করতে পারলাম। 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং 3টা বাহুর মধ্যবিন্দু। কিন্তু যদি এমন হয়, এটা বিপরীত ভাবে দিল আর কি, একটু অন্যরকম করে দিল, সেটা কি হবে? সেটা দিল যে এই ক্ষেত্রে মধ্যবিন্দুগুলো দিল, এই ক্ষেত্রে বাহুত্তরের মধ্যবিন্দু দিল আমাদের শীর্ষত্রয় নির্ণয় করতে বলল। এখন আমরা দেখি সেটা কেমন। এ বি সি একটা ত্রিভুজ, পি বিন্দু, এটা স্থানাঙ্ক দেওয়া হলো এটা হচ্ছে কি বিন্দু, আর এই পি কিউ আর হচ্ছে এ বি, বিসি এবং এসি এর মধ্যবিন্দু। এবার আমাদের কি, আমাদের গাণিতিক সমস্যাটা কি? মধ্যবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। আর গত যে কিছুদিন আগে যে গাণিতিক সমস্যার সমাধান করলাম, সেখানে শীর্ষবিন্দু দেওয়া ছিল, বাহুগুলোর মধ্যবিন্দু বের করছি। এবার তাহলে আমরা বিপরীত কাজটা করব। এখন বিপরীত কাজটা করতে গেলে আমরা কি করব? প্রথমে আমরা যেমন সেই গাণিতিক সমস্যা আমরা কি করলাম, পি কিউ আর এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি। এবার এবিসি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নিব। ধরি এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক আর সি বিন্দুর স্থানাঙ্ক। এটা কিন্তু আমরা ধরে নিলাম, এটা কিন্তু মান নয়, এটা আমরা নির্ণয় করব। এখন দেখি কিভাবে নির্ণয় করা যায়। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? একটা যোগ এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। পি কি? পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর পি বিন্দুর স্থানাঙ্ক বের হলো একটা দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা বের করলাম আমাদের ধরে নেওয়া মান দিয়ে, আর এটা আমাদের দেওয়া আছে। তাহলে কি আমরা বলতে পারবো অতএব এবং এটা তাহলে আমরা বলতে পারবো। এখন আমরা দেখি কি করা যায়। এখন আমাদের এই ধারণাটা, যেহেতু এটা পি বিন্দুর স্থানাঙ্ক আর দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা তো বলতে পারবো এই এ সমান x1 প্লাস x2 ভাগ 2, আর b1 সমান y1 যোগ y2 ভাগ 2। এটা ব্যবহার করে আমরা দুটো সমীকরণ পেলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন আমরা অনুরূপভাবে
ভাবে দেখাতে পারবো কি f2 প্লাস f3 সমান সমান 2f2, তারপরে হচ্ছে y2 প্লাস y3 সমান সমান 2v2, x1 প্লাস x3 সমান সমান 2a3, আর হচ্ছে y1 প্লাস y3 সমান সমান। এই চারটা সমীকরণ আমরা এই দুটো সমীকরণ যেভাবে নির্ণয় করলাম সেই ধারণা ব্যবহার করে এই চারটা সমীকরণ বের করা যায়। এটা হচ্ছে আমাদের 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। এইভাবে আমরা 6টা সমীকরণ বের করতে পারলাম। এখন এই 6টা সমীকরণের ধারণা আমরা ব্যবহার করার চেষ্টা করি। এখন ব্যবহার করতে যে আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর সমীকরণ, তারপর 3 নম্বর, তারপর 5 নম্বর, এই তিনটা সমীকরণে এক্স স্থানাঙ্কের মানগুলো আছে। কি আছে? এক্স স্থানাঙ্কের মান। তাহলে এই তিনটা সমীকরণ আমরা ব্যবহার করে এক্স স্থানাঙ্কের মান পেতে পারি, আর বাকি যে তিনটা সমীকরণ আছে সেখানে আছে ওয়াই স্থানাঙ্কের মান। তাহলে আমরা ওই বাকি তিনটা সমীকরণ ব্যবহার করে ওয়াই স্থানাঙ্কের মান বের করতে পারি। এখন আমরা প্রথমে এই তিনটা সমীকরণ ব্যবহার করে এক্স স্থানাঙ্কের মান বের করার চেষ্টা করি। এখন আমরা কি করব? 1 যোগ 3 যোগ 5 এই তিনটা সমীকরণ যোগ করব। এখন আমাদের 1 নম্বর সমীকরণ, তিন নম্বর সমীকরণটা লিখে ফেলি। আর হচ্ছে 5 নম্বর সমীকরণ, এই হচ্ছে আমাদের তিনটা সমীকরণ। এই তিনটা সমীকরণ আমরা কি করব? যোগ করব। এখন যোগ করলে এই সমীকরণের যোগের ধারণা কি? বাম পক্ষের সাথে বাম পক্ষ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে x1 আছে 2টা, 2x1 প্লাস 2x2 2x3 সমান 2a1 2a2 2a3 আমরা যোগ করলাম। এখন আমরা উভয় পক্ষ থেকে কমন নিতে পারি। 2 কমন নিচ্ছি, ডান পক্ষ 2 কমন নেওয়া যায়, কমন নিয়ে ফেললাম। এখন আমরা সমীকরণগুলো এইখানে লিখে ফেলি। এখন দুই পাশে 2 আছে, তাহলে আমরা দুই পাশ থেকে বাদ দিতে পারি। এই আমাদের একটা সমীকরণ দাঁড়ালো, যেটা আমরা দিতে পারি 7 নম্বর। এখন আমরা একটা 7 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন যদি আমরা 7 থেকে 1 নম্বরটা বাদ দিই, কি করব? 7 নম্বর থেকে 1 নম্বরটা বাদ দিব।
7 বিয়োগ 1 করে। সেক্ষেত্রে কি হবে? এটা থেকে এটা বিয়োগ যাবে, এখন x1 x2 চলে গেল, x3 সমান সমান a2 a3 মাইনাস a। এখন আমরা x সাব 3 এই স্থানাঙ্কটা পেয়ে গেছি, a সাব 2 a সাব 3 মাইনাস a সাব 1। এই তিনটা মান আমাদের জানা আছে, এই তিনটা মান এখন এখানে বসালে আমরা এই স্থানাঙ্কটা পেয়ে যাব। এখন আমরা অনুরূপভাবে এখানে যেভাবে আমরা ক্যালকুলেশন বা হিসাবটা করলাম, এই ধরনের যদি ব্যবহার করি তাহলে x1 x2 এই দুটো স্থানাঙ্কটাও আমরা পেয়ে যাব। সেটা কি হবে? এই আমাদের 7 থেকে এখন আমরা বিয়োগ করব হচ্ছে 3 নম্বরটা। 7 থেকে যদি আমরা 3 নম্বরটা বিয়োগ করি তাহলে কি হচ্ছে? 7 বিয়োগ 3। এখন আমাদের 7 নম্বরটা করেই দেখি। সাথে আমরা কি করব? 3 নম্বরটা বাদ দেব। অতএব x sub 1 এই x sub 1 এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা 7 থেকে বাদ দিব 5 নম্বরটা। 7 থেকে যদি আমরা 5 নম্বরটা বাদ দেই সেক্ষেত্রে কি হবে? 7 নম্বর বিয়োগ 5। অতএব x sub 1 x sub 3 বিয়োগ হয়ে গেল x sub 2, আর এখানে a1 a2 তাহলে আমরা একইভাবে x sub 1 x sub 2 এবং x sub 3 স্থানাঙ্কগুলো পেয়ে গেলাম। অর্থাৎ এই x sub 1 x sub 2 x sub 3 এই তিনটা বিন্দুরই x স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন আমরা y স্থানাঙ্কের মানগুলো ঠিক এই ধারণাগুলোই ব্যবহার করে বের করতে পারি। এখন আমাদের যেটা দরকার সেটা রেখে বাইগুলো মিশাই, এগুলোর দরকার নাই। আমাদের x স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, তিনটা x স্থানাঙ্ক পেয়ে গেছি। এই হলো আমাদের তিনটা x স্থানাঙ্ক। এখন আমরা এখানে নোট রাখি। x1 x2 x3 এগুলো আমরা এখন মিশাই দিই। আমরা x স্থানাঙ্ক পেয়ে গেছি।
এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। এখন ওয়াই স্থানাঙ্ক বের করতে গেলে এখন এখানে দেখা যাচ্ছে কি 2 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর, এই 3টা সমীকরণ যোগ করতে হবে। এখন যোগ করলে কি হচ্ছে 2 নম্বর, 2 নম্বর, তারপর হচ্ছে 4 নম্বর, 6 নম্বর। কি করবো আমরা? যোগ করব। যোগ করলে এখানে একটা বিষয় লক্ষণীয় যে এক্স স্থানাঙ্ক আমরা যেভাবে বের করছি ঠিক একইভাবে ওয়াই স্থানাঙ্কটাও বের হবে। ক্যালকুলেশন একদম একই রকম, জাস্ট ওটা আমরা এক্স স্থানাঙ্ক করছি, এবার হলো ওয়াই স্থানাঙ্ক, হুবহু একই রকম ক্যালকুলেশন। এখন তো আমাদের যেহেতু এক্স স্থানাঙ্ক আমরা বের করছি এবং ওটা আমরা বুঝছি মোটামুটি, তাহলে এটাও বুঝতেও খুব একটা সমস্যা হবে না আশা করা যায়। এটা আমাদের 8 নম্বর সমীকরণ। এটা আমাদের 8 নম্বর সমীকরণ। আমরা কি কি সমীকরণ যোগ করছি? যোগ করছিলাম হচ্ছে 2, 4 এবং 6। এখন আমরা কি করব? 8 নম্বর সমীকরণ থেকে এগুলো বিয়োগ করব। 8 থেকে 2 বিয়োগ করব। এখন 8 থেকে 2 বিয়োগ করলে কি হচ্ছে? এটা হচ্ছে 8 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণটা বিয়োগ করব। বিয়োগ বিয়োগ বিয়োগ, 0 হয়ে গেল, 0 হয়ে গেল। অতএব একটা ওয়াই স্থানাঙ্কের মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? পরিষ্কার বলা যাচ্ছে এখন 8 থেকে আমরা 4 বিয়োগ করব। 8 থেকে আমরা কি করব? 4 বিয়োগ করব। এখন আমরা 4 বিয়োগ করলে আমরা এখানে নোট রাখি, আট থেকে 4 আমরা বিয়োগ। প্রথমে আমরা 8 নম্বর সমীকরণটা লিখে ফেলি। আট নম্বর সমীকরণটা আমরা প্রথমে লিখলাম। এখন আমরা বিয়োগ করব হচ্ছে 4। 4 নম্বর সমীকরণটা লিখে ফেলি। আমরা কি করতেছি? বিয়োগ, তার চিহ্ন পাল্টাই, 0 0 4
তাহলে ওয়াই সাব ওয়ানের মান বের হলো, এটা আমরা নোট রাখি। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছি যে আমরা কিন্তু একই কাজ বারবার করতেছি, একই ধরনের বিষয় আমরা বারবারই করতেছি, সেম, কোনো পার্থক্য আমরা কিন্তু দেখতেছি না। এবং এখানে একটা খেয়াল করলে কিন্তু একটা প্যাটার্নও পাওয়া যাচ্ছে। এখন আমরা কি করব, 8 থেকে 6 বিয়োগ করব। 8 থেকে কি বিয়োগ করব, 6। তা 8 নম্বর সমীকরণটা লিখে ফেলি। আর এখানে 6 নম্বর সমীকরণটা লিখে চিহ্ন পাল্টাই। 0 হলো 0 হলো 1/2 কারণ এটা আমরা নোট নেই। এখানে এখন আমরা একটু খেয়াল করি, 3টে এক্স স্থানাঙ্ক এবং 3টা ওয়াই স্থানাঙ্কের মান আপনাদের আমরা পেয়ে গেছি। এখন আমরা এগুলো মিশিয়ে দিই। এখন আমাদের টার্গেট কি ছিল, টার্গেট ছিল হচ্ছে এ বি সি 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা, যেটা আমরা এখন খুব সহজেই পেয়ে যাব। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, এটা ছিল এক্স সাব 1 আর ওয়াই সাব 1, তাহলে এক্স সাব 1 এর মান আর ওয়াই সাব 1 এর মান এটা হলো এক্স সাব 1 এর মান আর ওয়াই সাব 1 এর মান, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। কারণ বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক হবে, আমরা দেখি এক্স সাব 2 আর হচ্ছে ওয়াই সাব 2 x sub 1 y sub 1 বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন হলো সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল, x sub 3, তখন x sub 3 এর মানটা বসাই, আর y sub 3 এর মানটাও বসাই। এখন আমাদের যেটা লক্ষ্য ছিল 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সেটা আমরা পেয়ে গেছি। এখানে আমাদের কি দেওয়া ছিল, ত্রিভুজের 3টা ভর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যেটা সাহায্যে আমরা ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম। এখন কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যে এখানে একটা প্যাটার্নের ব্যাপার আছে, প্যাটার্নটা খেয়াল করুন। প্যাটার্নটা এ সাব 1 এ সাব 3 মাইনাস এ সাব 2, এখানে সবগুলোই এ, এখানে সবগুলোই বি, টাইপ একই। বি সাব 1, এখানে এ সাব 1, এখানে বি সাব 1, এ সাব 3 বি সাব 3, এ সাব 2 বি সাব 2। আর প্রতি ক্ষেত্রে এমনই A1 2 3 1 2 3 2 3 1 2 3 1। প্যাটার্নটা খেয়াল করলে কি সুবিধা, প্যাটার্নটা খেয়াল করলে সুবিধাটা এটাই, আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা মনে রাখতে
বা এই পদ্ধতির মোট একটা সুবিধা। আমরা এই প্যাটার্নটা যদি একটু খেয়াল করি তাহলে খুব সহজেই যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু সাহায্যে ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দু খুব সহজে নির্ণয় করতে পারবো। আশা করি যে এই যে আজকে যে বিষয়টা বা লেসনটা নিয়ে আমরা আলোচনা করলাম সবাই মোটামুটি বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।